শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন বিভাগীয় খবরে। আজ রয়েছে চট্টগ্রাম বিভাগের ভিন্নধর্মী সব খবর, সাথে থাকছি আমি সোহেলি চাকমা। কারো নিজের নাম ভুল, কারো অভিভাবকের, কিংবা কারো জন্ম তারিখ বা ছোটখাটো তথ্যে গরমিল। সামান্য এই তথ্যটুকু সংশোধন করতেই যেন গলদঘর্ম। অবাক হলেও সত্য, চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে 1-2 দিনের এই কাজের জন্য একজন মানুষকে ঘুরতে হচ্ছে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত। মানুষের অবর্ণনীয় সেই ভোগান্তির চিত্র তুলে এনেছেন এমদাদুল হক, ছবি তুলেছেন আপু জাহেদ। জাতীয় পরিচয়পত্রে তথ্য সংশোধনের জন্য চট্টগ্রামের জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মানুষের এমন ভিড় প্রতিদিনকার। এসব মানুষজনের কেউ ঘুরছেন 6 মাস, 1 বছর, কেউ বা সামান্য সংশোধনের জন্য আসা যাওয়া করছেন 2 বছর ধরে। তাতে যেন ভোগান্তির সীমা নেই দূর দূরান্ত থেকে আসা নানা পেশার এসব মানুষের। আমি সৌদি প্রবাসী একজন। আজকে 1 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত আমি এখানে 9 বার এসেছি। এরকম 9টা কাগজ জমা দিয়েছি। এরা বলছে সামনের সপ্তাহ হয়ে যাবে, 2 তারিখ হয়ে যাবে, 10 তারিখ হয়ে যাবে। এই জন্য আজকে আমি এই কাগজটা আমি নিজে লিখেই আনছি, মানে এরা নজরে জানে আসে, মানে মনের কষ্ট থেকে এই কাগজটা লিখে আনছি। তা আমার একটা বিষয় সৌদি থেকে পাঠাইছে আমার চাচা, ওই বিষয়টা আমার ক্যান্সেল হয়ে গেছে। এখনও কিন্তু আমার মোহাম্মদটা ক্যান্সেল করতে পারে না। এখানে ডকুমেন্ট যা সব চাইছে সবগুলো দিছি। এখন এরপরে আবার মেসেজ দিচ্ছে, বলে যে আপনার ভাইদের আইডি কার্ড, তারপর ওদের রেসিডেন্ট কার্ড, মানে ওখানে যেটা আইডি কার্ড থাকে ওটাও লাগবে, ওটাও দিছি। এরপর আবার সবগুলো মানে দেওয়ার পর ডকুমেন্ট, এরপর বলছে SMS যাবে। এখানে আমি প্রত্যেক সোমবার আর বুধবার প্রত্যেক মাসে প্রায় না হলে 4 বার না হলে 5 বার সবার চলে আসতেছি এখানে বলখালি থেকে। 3 মাস ওইটা তদন্ত করছে বাড়িতে গিয়ে, ওরা সবাই যেয়ে তদন্ত করে, তদন্ত কমপ্লিট হচ্ছে আজকে 3 মাস। 3 মাস 2024 সালের তদন্ত শেষ করে এখানে আসছি 8 বার। কালকে আসেন, পরশু আসেন, সোমবার বুধবার 2 বার আসতে হয় এখানে। আমি আসি, আমরা একটা চাকরি করি ছোটোখাটো, ওই চাকরি নিয়ে আমরা তো এখানে প্রতিদিন বসে থাকা সম্ভব না। যে একটা ডকুমেন্ট ওনার থেকে দিচ্ছি রিসিভ কবি, ওটা হারিয়ে গেছে, আরেকটা আমার কাছে রিসিভ, এটা আজকে আবার জমা নিচ্ছে। এরা উপজেলা থেকে জেলা নির্বাচন অফিসে পাঠায়, জেলা নির্বাচন থেকে উপজেলা নির্বাচন অফিসে পাঠায়। কয়দিন বলে এক সপ্তাহ পর দেখা করো, আর কয়দিন বলে 1 মাস পর দেখা করো। এইভাবে আমার বিষয়টা হচ্ছে 2 বছর যাবত আমি মানে স্থানীয় উপজেলা নির্বাচন অফিস থেকে জেলা নির্বাচন অফিস, আবার জেলা নির্বাচন অফিস থেকে উপজেলা নির্বাচন অফিস, কিন্তু আমার এই প্রবলেমটা এখনো সলভ হচ্ছে না। এখন আমার বাবার নামের মধ্যে আছে কাজী সালাউদ্দিন, কিন্তু আমার আইডি কার্ডের মধ্যে চলে আসছে কাজী সালাউদ্দিন চৌধুরী। সামান্য চৌধুরী শব্দটা বাদ দেওয়ার জন্য আমি অনেক ভোগান্তির শিকার হয়েছি। আজকে ওনার সাথে দেখা করছি, উনি কাগজটা জমা নিছে। এরকম কাগজ আরও 15টা আমার কাছ থেকে জমা নিছে। শুধু কাগজটা জমা নেই, কোনো খোঁজখবর থাকে না। বলো যে SMS যাবে, কই SMS, কোনো SMS-এর আমরা পাই না। প্রতি সপ্তাহে সোমবার না হলে বুধবার, না হলে সোমবার না হলে বুধবার প্রতি সপ্তাহে আসি। আমার বাড়ি হচ্ছে হাতগাঁও। আমি হাতগাঁও থেকে আমি একটা চাকরিও করি, ওখান থেকে ছুটি নিয়ে প্রতি সপ্তাহে আসার কোনো সম্ভব না। তারপরেও কষ্ট বিমাসে উপজেলাটা মিনিমাম আরও 3-4 মাস ঘুরছি। ওখানে পরে একবার বলে দিল আমাকে, আপনি এটা খ বিভাগের সমস্যা, এখানে হয় না, এটা ক বিভাগের হবে। কই যাবো, নির্বাচন অফিস। শেষ পর্যন্ত ঘুরে গেলে লাভলেন আসলাম, এখানে ঢুকলাম, এখানে চক্করে আজকে এতটুকু সম্মতি হইতে মিনিমাম 4 বার। শুধু তাই নয়, সামান্য তথ্য জানতেও নাজেহাল হতে হয় সেবা প্রত্যাশীদের। অভিযোগ, হেল্প ডেস্কে অনেক সময় লোক থাকে না, আছে কর্মকর্তাদের দুর্ব্যবহারও। রবিবারে বিকেলে আসছি, আমি সময় পাই নাই, উনি স্যার চলে গেছে। তো চলে যাওয়ার পর আমার এগুলো দেখে বলছে যে আপনি কালকে আসেন। কালকে আসছি, এও পাই না। আমি সোমবারে আসছি, পাই নাই। তারপর মঙ্গলবারে আসছি, বলছে বুধবারে আসতে হবে। মঙ্গলবার আসছি, তার বুধবারে আজকে আসছি। এখন আমি এখানে আসছি, স্যারের জন্য অপেক্ষা করতেছি। এখানে ভিতরে ঢুকলাম, সিরিয়ালে ঢুকার পরে স্যারকে আমি আমার আবেদনপত্রটা দিলাম। দেওয়ার পরে উনি বলতেছে যে বাপের ফটোকপি দাও। তারপর ফটোকপিটা দিলাম, আরও আমার বিভিন্ন কাগজপত্র ওইটাতে প্রিন্ট মারা ছিল, আমি দিছি। দেওয়ার পরে তো উনি বলতেছে যে দুটোটা প্রিন্ট মারো। তা আমি কি, স্যার আপনি তো আমার বাপের ফটোকপি দেখছেন, চাইছেন, এখন আমার বিভিন্ন আরও কাগজপত্র আছে এখানে, এগুলো কি নেব না থাকবে? এইটাই বলছি আমি, থাকবে না নেবেন এগুলো। আমার বলছে যে এর বাইর কর, মানে আমাকে উনি এখানে লোক ছিল, লোকদের আমাকে গাত্তা মারে ওখানে বাইর করে দিচ্ছে। প্রথমত জানতে হয় যে আমার কী লাগবে। তো এখানে এসে জিজ্ঞেস করছি, ওখানে বলে যে দেওয়ালে টাঙানো আছে, দেখি না। তো দেওয়ালে টাঙানো আছে, দিছে। এরপর আমি আরও জিজ্ঞেস করতে চাইছিলাম যে আর কিছু লাগবে না। ওনারা বলে এত কিছু জানি না, আপনি যা আছে এগুলো নিয়ে আসেন, পরে দেখা যাবে। আমাদের ডকুমেন্টগুলোতে সবগুলোতে নাম একদম কারেক্টলি থাকে,
ঠিক আছে, ওইখানে মনে করেন যেটা নামটা আছে যে গাজী লেখা দিয়ে যেটাই ওনার কী করছে একদম A to Z থাকার পরও কেন এটা ভুল করে, এই ভুলটার দায়ভার তো আমরা নিব না, এটা তো ওনার নিবে। সংশোধনের টাকা তো আমরা দিব না, কারণ ভুল করছে ওনারা, সংশোধনের টাকা দিতে হবে ওনাদের। এই সংকটের পেছনে রয়েছেন আগের জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক। কেননা দায়িত্ব ছাড়ার সময় 26,000 আবেদন অনিষ্পন্ন রেখে যান তিনি। এখন এর সাথে প্রতিদিন যোগ হচ্ছে নতুন নতুন আবেদন। প্রায় 26,256টি আবেদন আমি এখানে পেয়েছি, যেগুলি অনিষ্পন্ন অবস্থায় আছে। আমি দায়িত্ব নেওয়ার পর আমরা প্রায় 1100 থেকে 1150 আবেদন নিষ্পত্তি অলরেডি হয়ে গেছে। তো আমার কর্মকর্তাদের নিয়ে মাস 2 লাগবে আশা করি সর্বোচ্চ সময়, এর মধ্যে আমরা শেষ করে দেব। মানুষ আমাদের অফিসেও আসা লাগবে না, যার যার বাড়িতে বসেই সে তার মোবাইল নাম্বারে তাদের SMS চলে যাবে এবং তারা সেখান থেকে NID কার্ডটি ডাউনলোড করে তারা নিয়ে নিতে পারবে। মাত্রাতিরিক্ত জাতীয় পরিচয়পত্র সংশোধনের চাপ সামলাতে সম্প্রতি জেলা নির্বাচন কর্মকর্তা ছাড়াও পটিয়া, আনোয়ারা, হাটহাজারী, চান্দগাঁও, বন্দরসহ 6 জন থানা নির্বাচন কর্মকর্তাকেও অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সড়ক দুর্ঘটনা যাতে প্রতিদিনই কোথাও না কোথাও ঝরছে তাজা প্রাণ, যা রোধ হচ্ছে না কোনোভাবেই। তবে এই দুর্ঘটনা কমাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়ে এসেছেন কক্সবাজারের পুলিশ কর্মকর্তা জসিমউদ্দিন। অনলাইন বাস টার্মিনাল নামে এই উদ্যোগের মাধ্যমে তিনি স্বপ্ন দেখাচ্ছেন সড়ক নিরাপত্তায়। তার সাথে কথা বলেছেন আজিম নিহাত, ছবি তুলেছেন সাদেক হোসেন খোকা। প্রতিদিন সকালে খবরের কাগজ, টেলিভিশন অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই প্রতিদিন দেখা যায় দুর্ঘটনার খবর। সড়ক দুর্ঘটনা অথবা একটি আরেকটির সাথে সংঘর্ষ লেগে ঘটনাস্থলে মারা গেছে অথবা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে, এরকম করে প্রতিদিন কেউ না কেউ স্বজন হারিয়ে ফেলছে সড়কে। এই সড়কে শৃঙ্খলা এবং নিরাপত্তা ফেরানোর জন্য কক্সবাজারে একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন, যার নেশাই হলো সড়কের নিরাপত্তা ফেরানো। ইতিমধ্যে তিনি কক্সক্র্যাপ নামে একটি অ্যাপস তৈরি করে সড়কে শৃঙ্খলা এনে সারা দেশে আলোচিত হয়েছেন। পরবর্তীতে তিনি কক্সবাজারের নিরাপদ পর্যটনের কথা চিন্তা করে তিনি আরও একটি উদ্যোগ নিয়েছেন, তার নাম অনলাইন বাস টার্মিনাল। এই দারুণ উদ্যোগটি কেন নিলেন, কীভাবে নিলেন এবং এই পরিকল্পনা কীভাবে নিয়েছেন সেটাই আমরা জানবো। এই অনলাইন বাস টার্মিনালের মূল উদ্যোক্তা কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার এবং ট্রাফিক বিভাগের প্রধান মোহাম্মদ জসিমউদ্দিনের কাছে। এই উদ্যোগটা আপনার মাথায় বা এই পরিকল্পনাটা কীভাবে গ্রহণ করলেন, কখন থেকে শুরু হলো? ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের প্রধানতম পর্যটন নগরী কক্সবাজার, এখানে সারা বাংলাদেশের এমন ট্যুরিস্ট সিজনে লক্ষাধিক লোক আসে। এখানে রাজধানীর পরে যদি পরিসংখ্যান বলি, রাজধানীর পরে কক্সবাজারই একমাত্র জেলা যেখানে রাজধানীর পরে সবচেয়ে বেশি বাস চলাচল করে। এখানে 122টি পরিবহনের প্রায় 1400+ বাস এখানে এই রুটে চলাচল করে। তো এই রুটটাকে পর্যটন বিকাশের স্বার্থে নিরাপদ করার জন্য আমরা একটা এই যে উদ্যোগটা অনলাইন বাস টার্মিনাল নিয়েছি, এটার ইন্সপিরেশনের একটা জায়গা আছে। যেহেতু আমি এর আগে একটা ছোট যানবাহনগুলো, পর্যটন রিলেটেড যানবাহনগুলোকে একটা ডাটাবেজের আওতায় এনে প্রায় 4,500 চালকের একটা ডাটাবেজ করে এটা স্মার্ট একটা পর্যটন নগরী দেওয়ার চেষ্টা করেছি কক্সবাজার শহরে। এবং এটা জাতীয় পর্যায়ে যেহেতু একটা স্বীকৃতি পেয়েছি স্মার্ট বাংলাদেশ পুরস্কার, তার একটা ইন্সপিরেশনের জায়গা থেকে আমরা বড় পরিসরে কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য এই অনলাইন বাস টার্মিনাল উদ্যোগটা গ্রহণ করি। আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানের নির্দেশনায়, অনুপ্রেরণায় আমরা এই কাজটা এগিয়ে নিয়ে যাই। ইতিমধ্যে আমরা 27 সেপ্টেম্বর পর্যটন দিবসে এই কার্যক্রমটা শুরু করি আনুষ্ঠানিকভাবে। তো ইতিমধ্যে আমরা বেশ সুফল পাচ্ছি। আপনারা জানেন যে কক্সবাজার এই ট্যুরিস্ট সিজনে অন্যান্য বছর যেরকম এখানে যানজট হতো সেটা নেই বললেই চলে এবং মানুষ স্মুথলি মুভ করতে পারতেছে। কেন স্মুথলি মুভ করতে পারতেছে বা যানজটটা কেন হচ্ছে না? এটা হচ্ছে যেগুলো ট্যুরিস্ট রিলেটেড। এখানে আপনি জানবেন যে প্রতিদিন পর্যটন মৌসুমে প্রায় 200 থেকে 300 ট্যুরিস্ট বাস আসে। আমরা এমন একটা সিস্টেম এখানে করেছি যেখানে এই বাসগুলো শহরের যারা ট্যুরিস্ট বাস, এক্সক্লুসিভলি ট্যুরিস্ট, এগুলো কোনো একটা হোটেল, নির্দিষ্ট হোটেলে যায়, তাদেরকে আমরা এখন টার্মিনাল থামতে হয় না। একটা অনলাইনে আবেদন নেয়, আবেদন অ্যাকসেপ্ট হওয়ার পর ওরা সরাসরি হোটেল পর্যন্ত পৌঁছে যায়। তখন যে জায়গায় থামলে পিছনে একটা কিউ হয়ে যেত, যাত্রীরা নামতো, ট্যুরিস্টরা নামতো, ছোটো গাড়ির ওঠার জন্য অপেক্ষা করতো, ব্যাগেজ নিয়ে টানাটানি হতো, এটা হচ্ছে না। সরাসরি হোটেলে চলে যাচ্ছে এবং হোটেল থেকে সরাসরি পার্কিংয়ে চলে যাচ্ছে এবং পার্কিংয়ের
লোকেশনের সাথে গুগল ম্যাপ কানেক্ট থাকে, যেহেতু একজন ট্যুরিস্ট বাস সহজে ওই পার্কিংটা কোথায় সে গুগল ম্যাপের মাধ্যমে জেনে যাচ্ছে। এইরকম একটা আমরা ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এই কক্সবাজারে পরিবহন ট্রাফিক ব্যবস্থাপনাটা আমরা পরিচালনা করছি। আপনারা অনলাইন বাস টার্মিনালে আমরা যেটি একটু আগেও আমি যেটি বললাম যে আপনারা সেখানে চালকদের ডেটাবেস করেছেন, মালিকদের ডেটাবেস করেছেন, যাতে করে কোনো দুর্ঘটনার শিকার হলে বা কেউ যদি বেপরোয়া গতিতে গাড়ি চালায় অথবা কেউ আইন না মানলে তাকে দ্রুত আপনারা তাকে ধরার জন্য বা তাকে আটকানোর জন্য দ্রুত তারা সে ব্যবস্থাটি করতে পারেন। এই সিস্টেমটি আসলে অনলাইন বাস টার্মিনালে কীভাবে কাজ করে, কীভাবে ইনপুট দেওয়া আছে এটি? আমি যদি একদম সহজ ভাষায় বলি যে সড়ক দুর্ঘটনার প্রধানতম কারণ হচ্ছে তিনটি: সড়কের ত্রুটি, যানবাহনের ত্রুটি, চালকের গাফিলতি। এর বাইরে বেসিক কোনো এই তিনটি কারণ, এবং এখানে চালকের গাফিলতি বা চালকটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো আমরা অনলাইন বাস টার্মিনালে এমন একটা ফিচার আছে যেখানে চালক এবং যানবাহন এই দুইটা ফ্যাক্টরকে ফোকাস করে কাজ করে। আমরা চালকদের জবাবদিহিতা নিশ্চিত এবং গাড়ির ফিটনেস এই সব তদারকির মধ্য দিয়ে একটা নিরাপদ সড়ক ব্যবস্থাপনা উপহার দেওয়ার প্রয়াস নিয়েছি। সেটা এইভাবে যে একটা বাস যখন টার্মিনাল থেকে ছেড়ে যাবে তার আগে ওই ডাটাবেজে এই বাসের শিডিউলটা ইনপুট দিতে হয়। শিডিউলে অবশ্যই গাইডের নাম, মোবাইল নাম্বার এবং চালকের নাম, মোবাইল নাম্বারটা ইনপুট দিতে হয়। তখন আমরা যখন রাস্তায় কোনো বাস চলন্ত অবস্থায় পাই, ট্রাফিক পুলিশ ইজিলি জানে যে ওই বাসের নাম্বার দেখেই বলা যাবে যে এই বাসে গাইডকে, চালককে। তাহলে এবং একইভাবে ওই ওই বাসে যারা প্যাসেঞ্জার আছে তারা ওখানে প্রত্যেকটি বাসে আমাদের 2টা করে স্টিকার আছে, ওখানে কিউআর কোড আছে। কিউআর কোডগুলি স্ক্যান করে হতে পারে, কিংবা চালক সিটে বসে আমাদের সাইটে ঢুকে ওই পরিবহন সার্ভিস সম্পর্কে, এমনকি চালক যদি চলন্ত অবস্থায় কোনো ঝুঁকিপূর্ণ আচরণ করে, রাফলি গাড়ি চালায়, ওভার স্পিডে গাড়ি চালায়, সেটাও কিন্তু অন দ্য স্পটে বসেই, সিটে বসেই একজন প্যাসেঞ্জার সেই মানে রিপোর্ট করার সুযোগ আছে এবং আমরা ফলো আপ করার সুযোগ আছে। এবং এই তার যে একজন প্যাসেঞ্জারের যে রিপোর্ট চালকের আচরণ সম্পর্কে কিংবা সার্ভিস সম্পর্কে যে আপডেট হালনাগাদ যে রিপোর্টটা, এই রিপোর্টটা যেরকম ট্রাফিক পুলিশ দেখবে, একই সাথে ওই ম্যানেজমেন্টও দেখবে। ওই ম্যানেজমেন্টও চাইলে ব্যবস্থা নিতে পারে এবং আমরাও তড়িৎ মানে এটার পরিস্থিতি বিবেচনায় গুরুত্ব অনুধাবন করে হয়তো পরে না হয় তড়িৎ আমরা ব্যবস্থা নিই। এই অনলাইন বাস টার্মিনালের কনসেপ্টটা বাংলাদেশের অন্য কোথাও কে আছে নাকি এখান থেকেই শুরু হয়েছে যাত্রাটা? না, এই ধরনের মডেল নিয়ে বাংলাদেশে কোনো ধরনের উদ্যোগ নেয় নাই। আমরা সম্প্রতি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম ভারতের কেরালা পুলিশ এই কাজটা শুরু করেছে। এটা চাইলে সারা বাংলাদেশে এই উদ্যোগ যদি ছড়িয়ে দেওয়া যায়, এটা সেন্ট্রালি যদি এবং এটা যদি বাস্তবায়ন করা যায়, আমি বিশ্বাস করি যে 2030 সালে যে সাস্টেনেবল গোলের যে লক্ষ্যমাত্রা, যে সড়কে মৃত্যুর হার এবং আহত নিহতের হার এগুলো অর্ধেকে কমিয়ে আনার, সেটা বাস্তবায়ন করা অনলাইন বাস টার্মিনালের যে মডেল, এটা দিয়ে সম্ভব। এক্ষেত্রে কি আপনাদের ট্রাফিক পুলিশের কাজ কিছুটা হলেও কমেছে কিনা? অবশ্যই, যেহেতু একটা রেশনাল একটা সিস্টেম হয়েছে, এখানে আমরা কোন বাস কখন ছাড়বে এই যেহেতু ট্রাফিক পুলিশ এই বিষয়টা অবগত আছে, এখন এই সড়কে অযথা অতিরিক্ত টাইম নিয়ে কোনো বাস দাঁড়ায় থাকার সুযোগ নাই। এবং ট্রাফিক পুলিশ যেহেতু অনলাইনে সব কিছু আপডেটেড একটা বিষয় জানছে এবং এই মালিকরাও যেহেতু এই বিষয়টা জানছে এবং সচেতনতা বৃদ্ধি পাচ্ছে, একইভাবে সড়কে আমাদের ট্রাফিক পুলিশের যে দৌড়াদৌড়ি, কষ্ট, পেরেশানি, গাড়িগুলো সরানো, এগুলো অনেকটা কমে গেছে। মিষ্টি বাঙালির রসনা বিলাসে অনিবার্য এক অনুষঙ্গ। এলাকা বা দোকান ভেদে সেই মিষ্টিরও রয়েছে আলাদা বৈশিষ্ট্য। তেমনই এক নাম চাঁদপুরের আওয়ালের মিষ্টি, যেখানে প্রতিদিন ভিড় লেগে যায় মানুষের। 1947 সাল থেকে তৈরি হওয়া এই মিষ্টির কেন এত কদর, সেটা তুলে ধরেছেন আল ইমরান শোভন। আউয়াল সুইটস চাঁদপুরের ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এটি 1947 সাল থেকে চাঁদপুরে বেশ সুনামের সাথে এটি বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় সামগ্রী তারা তৈরি করে আসছেন। এটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এটির অবস্থিত। এখানে যে প্রতিষ্ঠানটি যে মালিক রয়েছেন হাজি আব্দুল আউয়াল, তার নামই মূলত এই মিষ্টির দোকানটি পরিচালিত হয়ে আসছে। তা বর্তমানে তার ছেলে সন্তানরা এটি
পরিচালনা করে আসছেন। ফরিদগঞ্জ উপজেলা ছাড়াও চাঁদপুর জেলার প্রতিটি উপজেলায় এবং দেশের বিভিন্ন প্রান্তে এবং রাজধানী ঢাকাতে এর ব্যাপক চাহিদা রয়েছে। মালিকের খামার আছে, মানে ওখান থেকে দুধ আসে, আসার পরে আরো বিভিন্ন খামার আছে, ওখান থেকে দুধ আসে, আসার পরে আমরা দুধ জাল দিই, জাল দেওয়ার পরে ছানা কাটি, ছানা কাটার পরে ছানা মানে ঝুলাইয়া, মানে পরিমাণে পানি দিয়ে ঝুলিয়া ওই বাটার উপরে নেওয়া হয়, নেওয়ার পরে আপনার ওটা প্রসেসিং করা হয়, ওইটা আপনার রসগোল্লা, শুকনা মিষ্টি, মালাইকারি, রসমালাই। আমাদের এই প্রতিষ্ঠানটা আমার বাবা শুরু করে সেই 1948-এর পরে, প্রায় 1949 সালে শুরু করে। এখানেই থেকে উনি ভাষা আন্দোলনের কার্যক্রম দেখেছে, তারপরে উনি এই প্রতিষ্ঠানটা এখান থেকে খুব ছোট্ট আকারে শুরু করছে। খুব ছোট্ট আকারে শুরু করে আস্তে ধীরে 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 উনি এটা পরিসরে যখন জনগণের কাছে এটা চাহিদা বৃদ্ধি পাইছে, তখন আস্তে ধীরে বড় করছে। বড় করার পর এখান থেকে উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, উনি মুক্তিযুদ্ধ করেছে, পাশাপাশি ব্যবসা পরিচালনা করেছে। আমরা বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় দেশের খ্যাতিমান কতলে মিষ্টি এই জন্য বিভিন্ন জায়গায় মানুষ পাবলিক নিয়ে যায়, আমরা সেল করি না বাইরে, পাবলিকে নিয়ে যায় যার যে প্রয়োজন। প্রসিদ্ধ এই মিষ্টির দোকানের চাহিদা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি দেশের বাইরেও যারা বিশেষ করে প্রবাসে থাকেন তারা বাইরে যাওয়ার সময় এখান থেকে তাদের পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য এখান থেকে তারা মিষ্টি নিয়ে যান। আমি আসলে ছোটবেলায় শুনতাম সবার কাছে যে আউয়াল কাকার মিষ্টি অনেক ভালো, অনেক সুস্বাদু, অভিজ্ঞ কারিগর দ্বারা মিষ্টি বানানো হয়। তো আমি আজকে আসলাম, আমিও খাইলাম, অনেক সুস্বাদু। তবে সুনামের সাথে শুনতেছি ওনাদের কাজ কাম ভালো এবং পরিষ্কার পরিবেশে, মনোরম পরিবেশে এই মিষ্টি পাওয়া যায়। সবসময় ওনাদের প্রচুর পরিমাণ ভিড় থাকে। চাঁদপুর জেলার যে কটি ব্র্যান্ডিং আইটেম রয়েছে এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলার আউয়াল সুইটসের রসগোল্লা অন্যতম। গত অর্ধশতক বছর ধরে এই আউয়াল সুইটসের হাজি আউয়াল যিনি মালিক, ওনার নিজের হাতে তৈরি এই মিষ্টি অনেক সুস্বাদু, আমরা নিজেরাও খাচ্ছি। এবং সবচেয়ে বড় জিনিস হলো যেটা, যে এই মিষ্টি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে। প্রতিষ্ঠানটি যারা ব্যবস্থাপনা পরিচালনার দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন এটি তারা খাঁটি গুড়ের দুধের যে তারা মিষ্টি সামগ্রী তারা তৈরি করে থাকেন। তারা বলছেন এটি যাতে তারা আগামীতেও এটি চাঁদপুর জেলার একটি ব্র্যান্ডিং, একটি অন্যতম একটি সামগ্রী, এবং এটি যাতে দেশের বাইরেও আগামীতে তারা যাতে অব্যাহত রাখতে পারেন এবং তাদের যে ধরনের মান দিয়ে তারা এই মিষ্টি সামগ্রী তৈরি করেন সেটি যাতে অব্যাহত রাখতে পারেন, এবং সরকারও যাতে তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে চাঁদপুরের ঐতিহ্য ধরে রাখার ক্ষেত্রে সেই বিষয়ে তারা সকলের সহযোগিতা কামনা করেছেন। ইট ভাটা মানেই জ্বলন্ত আগুন, গনগনে পরিবেশ, কিন্তু খাগড়াছড়ির একটি ইট ভাটার চিত্র ব্যতিক্রম, যেখানে পরিত্যক্ত জমিতে এক স্বপ্নবাজ যুবক গড়ে তুলেছেন দারুণ এক ফুলের রাজ্য। নাম স্বপ্নবিলাস ফ্লাওয়ার ভিলেজ, যা ইতোমধ্যে মন কেড়েছে স্থানীয়দের। নুরুসাফা মানিক জানাচ্ছেন বিস্তারিত। পার্বত্য চট্টগ্রামে অন্যান্য অর্থকারী ফসলের মতো বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে ফুল চাষ। এখানকার অনুকূল পরিবেশ এবং প্রকৃতিগত কারণ কাজে লাগিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বাণিজ্যিক ফুলের চাষ। এমনই এক উদ্যোগ দেখতে এসেছি আমরা আজকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মুরাপাড়া নামক এলাকায় একটি পরিত্যক্ত ইটভাটার 2 একর জায়গায় 2 বছর আগে থেকে শুরু করেন এই উদ্যোগ। শুরুতে 2 শতাধিক প্রজাতির ফুল, দেশি বিদেশি ফুল নিয়ে এই উদ্যোগ শুরু হলো। এখন সেটি কিন্তু অনেক বড় পরিসরেই হচ্ছে এবং শীত মৌসুমে নানা দেশি বিদেশি প্রজাতির ফুল ফুটতে শুরু করার পর থেকেই এখানে দর্শনার্থীদের মিলন মেলা বসে প্রতিদিন বিকেল থেকে। প্রায় সময় আসা হয় এখানে, আমরা ঘুরতে আসি, ফ্রেন্ডদের সাথে আসি, ফুল ভালো লাগে আমাদের। আমার খুব ভালো লেগেছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। মহালছড়িবাসীর জন্য এটা আলাদা একটা সৌন্দর্য বলা যেতে পারে। তো যারা দূর দূরান্ত যেতে পারে না, তারা এখানে এসে কোনো সৌন্দর্যতা উপভোগ করতে পারে। এই মালছড়ি বাজার থেকে আসে অবশ্যই এই প্রথমে আসলাম এবং আসার পর দেখছি পরিবেশটা খুব সুন্দর, ফুল ছিল এবং ভালো একটা পরিবেশ। ফুলের প্রতি অপরিচিত যারা, তারা ফুলের সাথে পরিচিত হতে পারছে। নাম না জানা অনেক ফুল রয়েছে এখানে। খাগড়াছড়ি থেকে আমরা এখানে ঘোরার জন্য আসছি, এটা হচ্ছে আমার ফার্স্ট, মানে এর আগে আসা হয়নি আর কি। এখানে
এটাই। আর পরিবেশগুলো খুব সুন্দর। মাইচুরি থেকে এসেছি, খুবই ভালো লাগছে স্বপ্ন ভিলেজ দেখে। আসলে এখানে অনেক লোকজন আসতেছে, আমরা না এসে বুঝতে পারতাম না, এসে দেখলাম অনেক ছাত্রছাত্রী বা বাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসে। দেশি বিদেশি মিলে এই 200 শতাধিক ফুলের প্রায় 400-রও বেশি প্রজাতির ফুল রয়েছে এই বাগানে, যেখানে দেশি এবং বিদেশি ফুল রয়েছে এবং দর্শনার্থীরা এখানে কিন্তু আসেন, এসে এখান থেকে নানা ধরনের ফুলের চারা সংগ্রহ করছেন। খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করছে এখানে, মানে ফ্যামিলি নিয়ে আসার জন্য, ঘোরাফেরা করার জন্য। এমনকি আপনারা চাইলে এখান থেকে ফুলের চারা কিংবা ফলের চারা, বিভিন্ন ধরনের চারা আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। ঘুরতে ওই যে ফুলের চারা একটু চয়েস হয়েছে, তো এই জন্য নেওয়ার জন্য আমি একটু চাচ্ছি আর কি, যদি প্রাইসটা বলে নিয়ে যাবো। এই উদ্যোক্তা তাকে অনেক ধন্যবাদ জানাই, কারণ এখানে এসে আশেপাশে যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো এসে এখানে ওই যে মন ভরেই ফুল দেখতে পাচ্ছে। ফুল তো মাঝে মাঝে নিয়ে যায় কিনা, চারাগুলো মানে বাড়ির আশেপাশে থাকে, লাগায় এগুলোই টবের মধ্যে আর কি। কেউ যদি বাণিজ্যিকভাবে ফুল চাষ করতে চান কিংবা ফুলের চারা কিংবা অন্যান্য কোনো সুবিধা নিতে চান, তাকেই যদি বলা হয় তবে তিনি সেটি দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত রয়েছেন। অর্থাৎ বেকার কিংবা যারা উদ্যোক্তা হতে চান ফুল কেন্দ্রিক, ফুলের চাষাবাদ কেন্দ্রিক, তাদের জন্য সহযোগিতা করতে চান তিনি। প্রায় 400 আইটেমের উপরে আমার ফুল রয়েছে, তার মধ্যে আমাদের উল্লেখযোগ্য গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা, জারবেরা, লুপিং স্টার, হলিহক সহ বিভিন্ন নাম না জানা, আমরা সচরাচর যে সকল নামগুলো জানি না, এই ধরনের ফুলগুলো রয়েছে। আমি পরীক্ষামূলকভাবে যখন চাষ করি গত 24 সালে, তখন দেখি যে ব্যাপক ফুল হয় এবং আপনারা দেখছেন যে এটা হচ্ছে দেশি একটা কসমস, এটাও কিন্তু প্রচুর ফুল হচ্ছে। তো আমি দেখলাম যে আমরা যে ফুল গাছটি লাগাচ্ছি এখানে ফুলটা খুব ভালো হচ্ছে। তো চেষ্টা করছি যে আমাদের এখানে যে পরীক্ষামূলকভাবে যে ফুলগুলো লাগানো হয়েছে এগুলো যদি আমরা বাণিজ্যিকভাবে আমাদের এখানের যে আবহাওয়াটা ফুল চাষের জন্য উপযোগী, আর পার্শ্ববর্তী যে সকল জমিগুলো রয়েছে সেগুলোতে যদি আমরা এই ফুলগুলো চাষাবাদ করতে পারি, সেক্ষেত্রে পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি চট্টগ্রাম এবং দেশের বিভিন্ন জায়গায় যে ফুলের চাহিদাটা রয়েছে সেটা আমরা পূরণ করতে পারবো। এখানকার অনুকূল আবহাওয়া কাজে লাগিয়ে বেকার যুবকরাও হয়ে উঠতে পারেন সফল ফুলের বাগানি কিংবা উদ্যোক্তা। এই জন্য সংশ্লিষ্ট বিভাগ কিংবা কর্তৃপক্ষ আরও বেশি আন্তরিক হবেন এই প্রত্যাশা করেন এখানকার স্বপ্নবাজ যুবকরা। আজ এই পর্যন্তই, আগামী পর্বে নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে আবারও। যেন ভিন্ন এক জগৎ, ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টির অপূর্ব এক মেলবন্ধন, জীবন্ত এক প্রতিচ্ছবি যার সবটাই মিলবে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউটে, যেখানে ঢুকলে দর্শকরা হারিয়ে যান বিচিত্র এক জগতে, যার পরতে পরতে কেবলই বিস্ময়। সেই গল্প তুলে ধরেছেন জিয়াউল হক। আজকে আমরা উপস্থিত হয়েছি রাঙামাটি শহরের খুব কাছেই, যেখানে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট কার্যালয় রয়েছে। এই খাদ্যালয়ের একটি আমরা এখানে এসেছি, যেখানে আছে যে জাদুঘর রয়েছে। জাদুঘরটি যে ক্ষুদ্র নৃগোষ্ঠী যে জাতিসত্তা বসবাস করে 3 পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তাদের বসবাস করে যে 11টি জাতিসত্তা বা জাতিগোষ্ঠী রয়েছে, তাদের যে ব্যবহার্য পোশাক এবং তারা কিভাবে বসবাস করতেন এবং তাদের যে খাবার সংগ্রহের বিষয়গুলো এবং তাদের যে ছোট ছোট বিষয়গুলো রয়েছে, যারা গান বাজনা করতেন এবং কিভাবে খেলাধুলা করতেন, সেই উৎসবের ছবিগুলো এখানে আমরা দেখেছি এবং অনেক চুমমি করে রাখা হয়েছে, তাদের পোশাকগুলো রাখা হয়েছে এবং তাদের কিভাবে জুম ঘরে বসবাস করতেন, কিভাবে ধান চাষ করতেন, জুমের ধান চাষ করতেন, অন্যান্য ফসল কিভাবে চাষ করতেন, সেই প্রত্যেকটি জিনিসই এখানে ছোট ছোট বিষয়গুলো এখানে জাদুঘরে রাখা হয়েছে। পার্বত্য জেলার যে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের বসবাস রয়েছে তাদের জীবনযাত্রা, তারপরে পোশাক পরিচ্ছদ, তারপরে এদের খাবার দাবার সম্পর্কে মোটামুটি মানে এদের জীবনযাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। কিন্তু আমরা আদিবাসীদের কালচারাল যে জিনিসগুলো আছে তাই দেখা যায় না। এইখানে আসলে মনে করেন ওগুলো দেখা যায়, চেনা যায়, জানা যায়। অনেক পুরানো হ্যাংগরং বলেন, মানে ঝুড়ুক বলেন, পাহাড়ি যেগুলা হচ্ছে ইউজ করা হয় আর কি বাদ্যযন্ত্র। আপনারা আসেন, আসলেই সবকিছু দেখতে পাবেন নিজের মতো। এখানকার যে কর্মকর্তা আছেন বা তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন যে এখানে যে বাংলাদেশ সহ দেশের বিভিন্ন জায়গা থেকে যারা পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটিতে বেড়াতে আসেন, তাদের জন্য আসলে এই জাদুঘরটি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, যাতে এখানকার যে ক্ষুদ্র নৃগোষ্ঠী কিভাবে বসবাস করতো বা করতেন, এখনো করছেন এবং তাদের পোশাক এবং খাবার এই সংক্রান্ত তাদের একটা ধারণা দেওয়ার জন্য আসলে এই জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। আমাদের যে জাতিসত্তাগুলো রয়েছে, ওনাদের যে বস্তুগত সংস্কৃতি রয়েছে, এই প্রাচীন যে বিষয়গুলো, এখন কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। এখন খুঁজে পাওয়াটাই মানে খুব দুষ্প্রাপ্য হয়ে গিয়েছে।
তারপর আমরা চেষ্টা করছি যে মানে আরো কিভাবে এটাকে আরো আকর্ষণীয় করা যায়। যারা এখানে ঘুরতে আসেন তাদের সাথেও অনেকের সাথে কথা হয়েছে, তারাও বলছেন যে তারা জানতে পারছেন আসলে এখানকার যে বসবাস করে চাকমা, মারমা, ত্রিপুরা যারা বসবাস করছেন তাদের আসলে কৃষ্টি কালচার বা সংস্কৃতি কিভাবে তারা এখানে পালন করতেন সেটি আসলে এখান থেকে তারা জানতে পারছেন। বীজোৎসব বা দোল, বিশু ওই উৎসবের সময় আমাদের এখানে সুন্দর নামে একটা খেলা হয়, ওইটা আমরা গিলা খেলা নামেও পরিচিত আমাদের কাছে। এই ড্রেসগুলো মূলত আমাদের আদিবাসী নারীরা অনেক কষ্ট করে নিজের হাতে এগুলো তৈরি করে থাকে। এখানে অনেক হচ্ছে যে অনেক পুরাতন আমাদের কালচারাল জিনিস, সাংস্কৃতিক জিনিস আছে, মানে এগুলা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসে, অনেক ভালো লাগে এগুলো। বিশেষ করে ছুটির দিনগুলোতে এইসব এলাকাগুলোতে পর্যটকের সমাগম বেশি হয়, এবং অন্যান্য দিনে পর্যটকের সংখ্যা কম থাকে বলে এখানকার সূত্র থেকে আমরা জানতে পেরেছি। আবার এখানকার যিনি দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে সবকিছু এখানে রাখা আছে, পর্যটকদের জন্য সবসময় এটি খোলা রাখা হয় বলে তিনি জানিয়েছেন এবং এটি উন্নয়নের সরকার কাজ করে যাচ্ছেন বলে আমাদের জানিয়েছেন। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। শীত মৌসুমে চড়ুই ভাতি যেন আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য। চড়ুই ভাতি ঘিরে মানুষে মানুষে মেলবন্ধন, আনন্দ উৎসব যেন গ্রাম বাংলার সহজাত ছবি। এবারও তেমন চড়ুই ভাতি বা বনভোজনের ধুম পড়েছে বান্দরবানের সাঙ্গু নদীর চর এবং পাহাড়ে। ইয়াসিনুল হাকিম জানাচ্ছেন সেই চড়ুই ভাতির গল্প। শীত মানে আনন্দ, শীত মানে বিনোদন। শীতকে সামনে রেখে প্রতি বছরই মানুষ নানান প্ল্যানিং করে, নানান পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রীতিভোজ, বনভোজন এবং চড়ুই ভাতির আয়োজন করে থাকে। তেমনি বান্দরবানের যে সাঙ্গু নদী রয়েছে, সাঙ্গু নদীকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর এই শীতের মৌসুমে পাহাড়ের এই অঞ্চলগুলো যারা বসবাস করে তারা বিভিন্নভাবে তাদের পরিবার পরিজন নিয়ে বিভিন্ন প্রীতিভোজ এবং চড়ুই ভাতির আয়োজন করে থাকে। তেমনি আমরা এসেছি বান্দরবানের সাঙ্গু নদীর তীরে। আমরা দেখছি বান্দরবানের বিভিন্ন সমিতি, সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন পারিবারিকভাবে কিন্তু সাঙ্গু নদীর চরে প্রায় সময় জমে ওঠে এই চড়ুই ভাতির আয়োজন। আমরা কথা বলেছিলাম বেশ কিছু পরিবারের সাথে, তারা আমাদেরকে জানিয়েছে বান্দরবানের যে সাঙ্গু নদী, এই সাঙ্গু নদীর প্রতি শীতের সময়ে আসলে বিভিন্ন জায়গায় যে চরগুলো জমে যায়, এই চরের মধ্যে তারা পরিবার এবং প্রতিষ্ঠান এবং বিভিন্ন সমিতির পক্ষ থেকে কিন্তু আসলে এই আয়োজনগুলো করে থাকে। শীতের সময় আমরা প্রতি বছরে একটা পিকনিকের আয়োজন থাকে। এবছর আমরা নদীর চরে আসছি, ফ্যামিলি ট্যুর। এটা খুবই ভালো লাগতেছে, এটা বলে বোঝানো যাবে না, এত আনন্দ লাগতেছে। যখন শীতকাল স্কুল ছুটি হতো আমরা ছেলেরা মিলে বা বন্ধুরা মিলে এই যে এরকম নদীর চরে গোসল করতাম, নিজেরা রান্না করতাম, নিজেরা রান্না করে নিজেরাই খেতাম। তো আসলে সেই ধারাবাহিকতা আসলে অনেক দিন ধরে আমরা এই প্রোগ্রামগুলিতে আসলে অ্যাটেন্ড করি না। তো আজকে বহু বছর পরে আবারও আমরা মনে হচ্ছে সেই দিনটাতে ফিরে গিয়েছি। আর কখনো আসিও নি এরকম পিকনিকে, অনেক ভালো লাগতেছে। তারা আমাদেরকে যেটি বলছে, বান্দরবানের সাঙ্গু নদীর তীরে প্রতি বছরের এই আয়োজনটার জন্য তাদের মহাপরিকল্পনা থেকে এই পরিকল্পনা এবং আজকের এই প্রীতিভোজ, প্রতিদিনের বিভিন্ন সমিতি সংগঠনগুলোর যে প্রীতিভোজ চড়ুই ভাতির আয়োজন করা হয়, এটির মাধ্যমে তারা যেটি মনে করে বাংলার যে ঐতিহ্য, বাংলার ট্রেডিশন, কৃষ্টি, কালচার, এগুলোকে ধারক বাহক হিসাবে এটি যেমন ভূমিকা রাখে, পাশাপাশি বাংলার ঐতিহ্যের যে চড়ুই ভাতির একটা মেলবন্ধন সৃষ্টি রয়েছে, মানুষের যে ক্লান্তি, মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা, সেগুলো মুছে যাওয়া, একজন আরেকজনের সাথে শেয়ার করার একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতি শীতের যে মৌসুমটা শুরু হয়, এই মৌসুমে তারা বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিভিন্ন স্তরগুলোতে তারা এই ধরনের কার্যক্রম করে থাকে এবং পরিবার, এক পরিবার আরেক পরিবারের যে সম্পর্ক, যে বন্ধন, সেটি যাতে সুদৃঢ় হয় সেটি প্রত্যাশা নিয়ে তারা এই আয়োজনটি করে। প্রাকৃতিকভাবে এখানে যে সবাই একসাথে বসে তাদের পিকনিকটা উদযাপন করছে, এটা আমার অনেক ভালো লাগছে। আর আমিও আমার পরিবারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। এই পরিবার পরিজন নিয়ে করার অর্থ হলো আমাদের নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি হওয়া, একে অপরের সাথে পরিচয় হওয়া। পরিবারের সবাই, কেউ চট্টগ্রাম থাকে, কেউ বান্দরবান থাকে, কেউ ঢাকায় থাকে। তো শীতকালীন পরিবেশে সবাই একসাথে হতে পেরে খুব ভালো লাগে। প্রতি বছর এই পরিবার নিয়ে আসাটা আমাদের অনেক আনন্দ দেয় এবং সবার সাথে আবার যোগাযোগ হয়। বান্দরবানের সাঙ্গু নদী পাহাড়ের উঁচু নিচু বিভিন্ন ডালু জায়গা, বিভিন্ন পর্যটন স্পটগুলোতে শীতের এই সময়টাতে চড়ুই ভাতির আয়োজনটা হয়ে থাকে। এটি বান্দরবানের জনপ্রিয় যে নদী সাঙ্গু নদী, এই নদীর পাড়েই আসলে সবচেয়ে বেশি হয়ে থাকে।
তো চড়ুইবাটির আয়োজন নিয়ে বাংলার ঐতিহ্য, বাংলার যে দীর্ঘদিনের ছুটির চড়ুইবাটির আয়োজন, বনভোজন, পিকনিক, প্রীতিভোজ যাই বলুন না কেন, যে বাসায় সব মিলিয়ে কিন্তু এই আয়োজনটা অন্যরকম একটি প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। নদী যে কতটা সুন্দর আমরা আজকে হয়তো বা এই অনুষ্ঠানে না আসলে তা অনুভব করতে পারতাম না। আর এই সুন্দর একটি নদীতে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ফুল ফ্যামিলি যখন আসছি নিশ্চয়ই আমাদের খুব ভালো লাগতেছে। সারা বছর এই বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকার পরেও পরিবারকে একটু সময় দেয়া, এই সময় দিতে গিয়ে আজকে আমরা সবাই মিলে একতাবদ্ধ হয়ে এখানে একটি পিকনিকের আয়োজন করলাম। এই আয়োজনকে ঘিরে পরিবারের মধ্যে একটা টান উত্তেজনাও থাকে। বন্ধু বান্ধব সবাই মিলে আসলে একটা দিনে আসলে সারা বছরে মিলে একটা দিনে আসলে সবাই এক জায়গায় হয়, আসলে অসম্ভব ভালো লাগতেছে। শীতকাল মৌসুম আসলে সবাই মানে মিলে মিশে মানে একটু এনজয় করতে পারি। আর বাচ্চাদের এখন তেমন মানে স্কুলও মানে হচ্ছে না। আসলে আমরা সারাদিন খুব মজা করেছি, আনন্দ করেছি। এটা বাংলার একটা ঐতিহ্য। প্রকৃতি, এই হিমেল ছোঁয়া এবং নদীর যে শস্য জলরাশি, চারপাশে সবুজের ঘেরা নদীপথ, এটি সব মিলিয়ে কিন্তু পর্যটকদের পাশাপাশি স্থানীয়দেরকে অনেকটা আসলে মুখরিত রাখছে এবং প্রাণবন্ত করে তৈরি করছে। সব মিলিয়ে প্রীতিভোজ এবং চড়ুইবাটি নিয়ে আমার কাছে এই ছিল সব শেষ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। চট্টগ্রাম বিভাগের ভিন্ন ধর্মী সব খবর নিয়ে আবারও হাজির হব আগামী শুক্রবার একই সময়ে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।